আমাদের নেতা কেমন হোক, আমাদের সবার নেতা জগৎ লামা, এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। জগৎ লামা এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। জগৎ লামা এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। স্যার, মেয়েটার নাম মেঘা। ফোন নাম্বার আর গ্রামের ঠিকানা লেখা আছে। স্যার, মোবাইল নেই। আশেপাশে কোথাও হবে, খোঁজো। স্যার, এই ভিজিটিং কার্ডটা পেলাম। জগৎ সিংহ লাম্বা। স্যার, ইনি এবারে এমএলএ ইলেকশনের জন্য দাঁড়িয়েছেন। আমাদের নেতা কেমন হোক, জগৎ লামার মতো হোক। স্যার, মোবাইলটা কোথাও পেলাম না। স্যার, মোবাইলও সুইচ অফ। সেলফোন ব্যাগেও নেই আর আশেপাশেও নেই। স্যার, মনে হয় খেয়ে রাস্তার ওপর পড়েছিল, কোনো গাড়ি পিষে দিয়ে গেছে। বডিটাকে পোস্টমর্টমে পাঠাও। আর মোহালি বিএড ইনস্টিটিউটে ফোন করে ওর বাবা মায়ের খোঁজ নাও। স্যার, অ্যাড্রেসটাও পুরো দেওয়া নেই। গ্রাম ভুঙ্গা, হোশিয়ারপুর। হরিয়ানার পাঞ্চকুলা এলাকায় একটি রাস্তার ধারে এক যুবতী মেয়ের দেহ পাওয়া যায়। দেখে মনে হচ্ছিল এটা একটা অ্যাক্সিডেন্টের কেস। মেয়েটির পাশে পড়ে থাকা মদের বোতল দেখে এটা অনুমান করা হচ্ছিল যে মেয়েটি হয়তো নেশাগ্রস্ত ছিল, আর সেই অবস্থায় কোনো গাড়ি তাকে পিষে দেয়। কিন্তু মেয়েটির মোবাইল ফোন শুধু সুইচ অফই ছিল না, সেটা তার কাছেও ছিল না। এই বন্ধ এবং নিখোঁজ মোবাইলটি কি কিছু ইঙ্গিত করছে?
যে এই মৃত্যুটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়? হ্যালো, মোহালি বিএড ইনস্টিটিউট। পঞ্চকুলা পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর রাজেশ বর্মা বলছি। হ্যাঁ বলুন, আপনি কার সাথে কথা বলতে চান? মেঘা আপনাদের ওখানকার স্টুডেন্ট? স্যার 1 মিনিট, চেক করতে হবে। তাড়াতাড়ি চেক করে বাড়ির নাম্বারটা বলুন। কিন্তু স্যার, কি হয়েছে? ও একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। স্যার গিভ মি আ মিনিট। স্যার, মেঘার ফোন নাম্বার হলো। নাম্বার আছে আমাদের কাছে, ফোন বন্ধ আছে। বাড়ির নাম্বারটা চাই ওর। ওর আই কার্ডে বাড়ির অ্যাড্রেস পুরোটা নেই। ভুঙ্গা গ্রাম, হোশিয়ারপুর, ব্যাস এটুকুই আছে। স্যার, আমাদের রেকর্ডে তো এই অ্যাড্রেসই রয়েছে। আর ফোন নাম্বারটা কোনো এক হরমিত সিং এর। উনি বোধহয় গ্রামের পঞ্চায়েত প্রধান। ঠিক আছে, ওনার নাম্বার দিন। লিখুন স্যার। হ্যালো, মিস্টার হরপ্রীত, হ্যাঁ বলছি। পঞ্চকুলা পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর রাজেশ বর্মা বলছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? মেঘা বলে কাউকে চেনেন? হ্যাঁ চিনি, আমাদের গ্রামেরই মেয়ে, বংশীর বড় মেয়ে, এখনো চণ্ডীগড়ে থাকে। ওর মা বাবার সাথে কথা বলতে চাই, বাড়ির নাম্বারটা দরকার। কি ব্যাপার স্যার? মেঘা মারা গেছে। কি? মনে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। ওর মা বাবাকে বলবেন আমাদের পুলিশ স্টেশনে এসে বডি শনাক্ত করে যেতে। বংশী, ভাই বংশী, বংশী, থানা থেকে পুলিশ ফোন করেছিল। কি হয়েছে প্রধান মশাই? আরে তোর মেয়ের একটা অঘটন ঘটেছে। কি হয়েছে ওর? আরে এখন বেশি প্রশ্ন করিস না, আমাদের সবাইকে থানায় যেতে বলেছে। কিন্তু বলবেন তোর কি হয়েছে? আমাদের মেয়ের সাথে এসব কি হলো? জানি না, প্রধান বললেন যে ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। মুখটা খুব বাজেভাবে নষ্ট হয়েছে, কিন্তু এটা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে না তো স্ট্র্যাঙ্গুলেশন। ওর মৃত্যু শ্বাসরোধ করে করা হয়েছে। মানে মেয়েটাকে আগে মারা হয়েছিল, তারপর ওকে কোনো গাড়ি দিয়ে পিষে ফেলা হয়েছিল। আর একটা কথা, মেয়েটার বডিতে অ্যালকোহল পাওয়া গেছে। হ্যাঁ, বডির পাশে আমরা মদের বোতল পেয়েছি। এমনটাও হতে পারে যে খুনি মার্ডারকে কভার আপ করার জন্য চেষ্টা করেছে, আর সেই কারণে মুখটাকে থ্যাতলানো হয়েছে। আর একটা কথা, খুনি এটা জানতো না যে ও একটা ব্যাপার কিছুতেই লুকোতে পারবে না। সেটা কি? এই রিপোর্টটা দেখুন। ইন্টারনাল পোস্টমর্টম রিপোর্ট থেকে এটা জানা গেছে যে দিস গার্ল ওয়াজ প্রেগনেন্ট, আর অন্তত 2 মাস আগে অ্যাবর্শন হয়েছিল। মানে শুধু অ্যাক্সিডেন্টের ব্যাপার নয়, অন্য কোনো দিকও থাকতে পারে। তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটার সোয়েটার থেকে আমরা কিছু চুল পেয়েছি। এই চুল মেয়েটার চুলটার সঙ্গে ম্যাচ করছে না। এই চুলটা কোনো পুরুষ মানুষের হতে পারে, তাই তো মনে হচ্ছে। আর এই দেখুন, মেয়েটার হাতের উপরে এই দাগটা, আর এই নখগুলো দেখে মনে হচ্ছে এই মেয়েটা নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল। মৃত্যু কটা নাগাদ হতে পারে? রাত প্রায় 9:30 থেকে 10:30টার মধ্যে। স্যার, মেয়েটার মা বাবা এসেছেন। ডাকো ওনাদের। একবার শনাক্ত হয়ে গেলে বোঝা যাবে মেয়েটি মেঘা না অন্য কেউ। স্যার, পাঠাও ওনাদের। মেঘা! মেঘা! দু মাস আগে করা অ্যাবর্শন আর তারপর গলা টিপে খুন,
আর তারপরে একটা গাড়ির সেই লাশটাকে পিষে দিয়ে চলে যাওয়া, এমনভাবে করা যাতে মনে হয় এটা একটা রোড অ্যাক্সিডেন্ট। এই দুর্ঘটনার সত্যতা, যেটা হয়তো খুবই জঘন্য, এখনো পর্যন্ত কেউ জানে না। অপরাধের গভীরে পৌঁছে সত্যিটা জানতে এখনো অনেক সময় লাগবে, আর হয়তো অনেক সমস্যাও হবে। ওটা আপনারই মেয়ে মেঘা? হ্যাঁ স্যার, ও আমাদেরই মেয়ে। আমরা রাস্তার ধার থেকে আপনার মেয়ের দেহটা উদ্ধার করেছি। আপনি জানেন ও কোথায় যাচ্ছিল, কি কাজে যাচ্ছিল? না স্যার, ও চণ্ডীগড়েই থাকতো, তাই না? কোথায় থাকতো? পিজি হিসেবে ছিল। 2 মাস আগেই বাড়ি পাল্টেছিল, নতুন ঠিকানাটা দেয়নি। কাল সন্ধ্যেবেলায় ফোন করে বললো যে এই মাসের 29 তারিখে বাড়ি আসবে। বাবা, শনিবার 29 তারিখে আমি বাড়ি ফিরছি, আর এখান থেকে 29 তারিখ সকালে বেরোবো। কিন্তু এবার কিছুদিনের জন্য থাকবে তো? বাবা, লম্বা ছুটি পাবো না। আমি কয়েকদিন আগেই জয়েন করেছি এই জব, আর আমি আমার ক্লাসেসও মিস করতে পারবো না। ঠিক আছে মা, যেটা তুই ভালো বুঝিস, কিন্তু অবশ্যই আসবি। শেষ মুহূর্তে আবার মত বদলাসনি। চিন্তা করো না বাবা, আমি পাক্কা আসবো। মেঘা আপনার ফোনে ফোন করেছিল? হ্যাঁ স্যার। কিন্তু মেঘার আই কার্ডে তো আপনার নাম্বার নেই। মেঘা মাস 3 আগে আমাকে একটা মোবাইল দিয়েছিল। সময়টা সন্ধে 6:30 হবে। ওই সময় ও কি বলেছিল ও কোথায় যাচ্ছে? না স্যার, কিন্তু রাত্রি 8:30 নাগাদ ও আবার ফোন করেছিল। সরি বাবা, আমি শনিবার আসতে পারবো না, আমার একটু দরকারি কাজ আছে। সে কি রে, তোর মা আর আমি কত আশা করলাম যে তুই বাড়িতে আসছিস। সরি বাবা, আমি কি করব, একটা আর্জেন্ট কাজ পড়েছে, বাট আই প্রমিস আমি আগামী শনিবার অবশ্যই আসবো। বাই বাবা। হঠাৎই ওর আসার প্রোগ্রামটা পাল্টে ফেললো। আপনাকেও ফোন করেছিল রাত্রির 1:30টার সময়, আর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওর মৃত্যু হয়েছিল রাত্রির 9:30 থেকে 10:30টার মধ্যে, মানে আপনার সাথে কথা হওয়ার 1 ঘন্টা পরে। সাহেব, আমাদের মেঘা খুবই দায়িত্বশীল মেয়ে ছিল। গত 6 বছর ধরে পুরো সংসারের দায়িত্ব নিয়েছিল। স্যার, আমাদের ছোট মেয়ে মধুর বিয়ে ওই দিয়েছিল স্যার। ঈশ্বরের দিব্যি, আমার মেয়ে একটা ছেলের চেয়ে কম ছিল না। আপনার মেয়ে 6 বছর ধরে চণ্ডীগড়ে থাকে, আর আপনার ওর অ্যাড্রেসও রাখেননি? না স্যার, পুরনো ঠিকানাটা ছিল। আপনাকে বললাম না, 2 মাস আগে ওর বাড়ি পাল্টে ছিল, নতুন ঠিকানাটা দিতে পারিনি। ক্লাস আর ওর চাকরির মাঝে ওর সময় করে উঠতে পারিনি। মেঘা তো কাল দুপুরে এখানেই ছিল, বিএড এর লেকচারও অ্যাটেন্ড করেছে। মেঘার সাথে এখানকার কারোর বন্ধুত্ব ছিল? না ইন্সপেক্টর, ওর তো সবসময় পড়াশোনাতেই মন ছিল, চাকরি আর পড়াশুনো, এছাড়া আর কিছুই ছিল না। খুবই গরিব পরিবারের মেয়ে, পুরো পরিবারের দায়িত্ব ওর কাঁধেই ছিল। হ্যাঁ, 6 বছর আগে ওর ভাই গোপালের মৃত্যু হয়েছে, কোনো পারিবারিক শত্রুতার ব্যাপার ছিল। তারপর থেকে মেঘা পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছিল। আপনার ছেলের মৃত্যু কিভাবে হয়েছিল? গ্রামের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, মামুলি ঝগড়া, তাতেই আমার ছেলেটা মরে গেল। কিন্তু আমার ছেলের কোনো দোষ ছিল না। ওই ছেলেগুলো ছিল 1 নম্বরের বদমাইশ, মেরে ফেললো আমার ছেলেটাকে। কেস চলছে এখনো ওদের বিরুদ্ধে। আপনার মেয়ের এই মার্ডারের সাথে কোনো সম্পর্ক, কোনো পুরনো শত্রুতা? না স্যার, মেঘা খুব ভালো মেয়ে ছিল, ওকে কেউ কেন মারতে চাইবে? আপনার মেয়ে মারা গেছে, কেউ ওকে মেরে ফেলেছে। আপনি বোঝার চেষ্টা করুন, আমাদের কাছে কিছু লুকোবেন না। কি লুকোবো স্যার?
আমরা আগেই আমাদের ছেলেকে হারিয়েছি, এবার মেয়েটাও চলে গেল। স্যার, আমরা খুব গরিব মানুষ, আর এখন লুকোনোর আছেই বা কি যে লুকোবো। 2 মাস আগে আপনার মেয়ের গর্ভপাত হয়েছে। বিয়ে করব না মানে করব না, কিন্তু কেন নয়? ছুটকি তাড়াতাড়ি খা, চল। যবে থেকে শহরে গেছে নিজের মর্জি মতোই চলছে, আমার তো একটাও কথা শোনে না। না আশা, আমাদের মেঘা ওরকম না। দেখ মা, আসলে কি তোর বোনের বিয়ে হয়ে গেছে আর তুই বিয়ে দিয়েছিস, এতদিনে তোর বিয়ে হয়ে যাওয়া উচিত। আসলে কি গ্রামের লোকেরা নানা রকম কথা বলে, শুনতে খারাপ লাগে। সবাই বলা বলি করে যে বংশী ওর মেয়ের বিয়ে এই জন্য দিচ্ছে না যে ওর মেয়ের পয়সাতেই ও আয়েশ করতে চায়। যারা যা বলতে চায় বলতে দাও, ওদের কথায় কি আমাদের সংসার চলবে? কিন্তু এই লোকেদের সাথেই তো আমাদের থাকতে হবে। দেখ সোনা, যদি তুই চণ্ডীগড়ে কোনো ছেলে পছন্দ করে রাখিস সেটা আমাদের বলে দে। মা তুমিও না, বিয়ে করব না মানে করব না, এর মানে এটা তো নয় যে আমার লাইফে কেউ আছে। আর যদি কেউ থাকে বলে দে দিদি, আমি আর আমার বর গিয়ে দেখা করে আসবো। ছুটকি তুইও না, আজকাল খুব কথা বলিস, চুপচাপ খাবার খা। এটা হতেই পারে না স্যার, আমার মেয়ে কোনো অন্যায় কাজ করতে পারে না। ও আমাকে কোনোদিন মিথ্যে বলতো না। নিশ্চয়ই ডাক্তারবাবু কোনো ভুল করছেন। বিশ্বাস করুন, এটাই সত্যি। পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার জানা গেছে আপনার মেয়ে প্রেগনেন্ট ছিল 2 মাস আগে। আপনার মেয়ের পার্টস থেকে আমরা এই জগৎবাবুর ভিজিটিং কার্ডটা পেয়েছি। ইনি নেতা। আমাদের নেতা কেমন হোক? হ্যাঁ স্যার, আমার মেয়ে ওর হয়ে কাজ করতো। ওনার পার্টির জন্য কাজ করতো আপনার মেয়ে? হ্যাঁ স্যার, মেঘা রাজনীতি খুব ভালোবাসতো, আর ওই জগৎ লাম্বা আমার ছোট মেয়ের বিয়েতেও এসেছিল। সর্বদা সুখী থেকো, সর্বদা ভালো থেকো। আপনি এ বাড়িতে পায়ের ধুলো দিয়ে আমাদের ধন্য করেছেন। বংশীবাবু, এসব আপনি কি বলছেন? এ তো আমার কর্তব্য। হ্যাঁ, চণ্ডীগড়ে কোথায় কাজ করতো আপনার মেয়ে? স্যার, ওই মেঘা একটা সিকিউরিটি এজেন্সিতে ম্যানেজারের কাজ করতো। 24 বছরের মেঘা তার গরিব মা বাবার একমাত্র সম্বল ছিল। সে মোহালির একটা বিএড ইনস্টিটিউটে পড়াশোনা করছিল, আর একই সঙ্গে একটা সিকিউরিটি এজেন্সিতে কাজ করছিল। আর সেই সঙ্গেই সে বিধানসভা নির্বাচনে দাঁড়ানো এক নেতার জন্য প্রচারে অংশও নিচ্ছিল। কিন্তু নির্বাচনের সময় এই জঘন্য অপরাধটা ঘটলই বা কেন? কী সম্পর্ক ছিল এই ঘটনার সঙ্গে 2012 সালের নভেম্বরের নির্বাচনের? নাকি এর সঙ্গে কোনো সম্পর্ক ছিলই না? এই কেসের এখনো অনেকগুলি দিক উন্মোচিত হওয়া বাকি ছিল। স্যার, এই ফোন রেকর্ডস থেকে কিছুই বোঝা যাচ্ছে না। মেঘা লাস্ট 2টো কল ওর বাবাকে করেছিল, আর ফোনের লাস্ট লোকেশন ছিল পঞ্চকুলা সেক্টর 21। রাত 9:15টায় ফোন সুইচ অফ হয়ে যায়। 6:30টার সময় বলেছিল বাড়ি যাচ্ছে, আর 8:30টার সময় যাওয়া ক্যান্সেল। তাহলে 6:30 থেকে 8:30টার মধ্যে এমন কি ঘটলো যে মেঘা যাওয়া ক্যান্সেল করলো? আর নেতা জগৎ সিংহ, তার এর সাথে কি কানেকশন? স্যার, জগৎবাবুর ক্ষমতা অনেক দূর, ওনাকে জিজ্ঞাসাবাদ করা সহজ হবে না। আই নো, কিন্তু মেয়েটা ওনার পার্টির সাথে যুক্ত ছিল, জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। স্যার, পুলিশ হেডকোয়ার্টার থেকে আপনার জন্য ফোন। তুই কথা বলে নে না, ছোটখাটো ব্যাপার আমার কাছে নিয়ে আসিস না। স্যার, ওরা আপনার সঙ্গে কথা বলতে চায়। বলছে পুলিশ আপনার সঙ্গে কথা বলতে চায়। হ্যালো,
আচ্ছা ঠিক আছে, কাল 11টার সময় পার্টি অফিস চলে এসো। ওকে। পুলিশ তোমার খোঁজ করছে কেন জগৎ? একটা মেয়ে ছিল, পার্টির হয়ে কাজ করতো, আমার প্রচারেও বেরোতো। ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওর ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে চাইছে। মেয়েটার নাম কি? মেঘা নাম ছিল ওর। কিন্তু ওর ব্যাপারে পুলিশ তোমার সঙ্গে কথা বলতে চাইছে কেন? কি জানি। কোথাও কিছু গন্ডগোল করনি তো? না না বাবা, তেমন কিছু ব্যাপার নয়। দেখো বাবা, এটা তোমার প্রথম নির্বাচন, কোথাও বিষয়টা হিতে বিপরীত না হয়। তুমি কি বলতে চাইছো বাবা? মিডিয়া ব্যাপারটা কোথায় নিয়ে যেতে পারে সে তো তুমি জানোই। শুনে খুব খারাপ লাগলো। আমাদের মেঘার সম্বন্ধে কিছু তথ্য চাই। ও কোথায় থাকতো, কি করতো? স্যার আমার শুধু 5টা মিনিট দিন। স্যার জগৎবাবুর সাথে কাল 11টায় দেখা হতে পারে। গুড। এই নিন স্যার সব ডিটেল। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। মেঘা আপনার এখানে পিজি থাকতো? হ্যাঁ থাকতো। হে ঈশ্বর, কখন কখন হলো এইসব? কাল রাতে 21 নম্বর রাস্তার ধারে আজ সকালে আমরা ওর বডি পেয়েছি। ও কাল রাত 8টা, 8:30 নাগাদ এখান থেকে বেরিয়েছিল। এই নাও আর একটা। আরে না না, অনেক হয়েছে, আর দিও আঙ্কেল না। আন্টি বাই, আমি আসছি। আরে বাবা একটু খেয়ে যা। আঙ্কেল খেতে বসলে এখন দেরি হয়ে যাবে। বাই। বাই সোনা। বাই। ইন্সপেক্টর বাবু এই ঘরেই থাকতো। আমাদের 2 ছেলে মেয়ে হস্টেলে থাকে, তো ভাবলাম কাউকে যদি পিজিতে রাখি তাহলে বাড়িটা খালি খালি লাগবে না। ইন্সপেক্টর ও খুব ভালো মেয়ে ছিল, ও খুব পরিশ্রমী। জানি না কে ওর সাথে এরম করলো আর কেনই বা করলো। যাচ্ছিল কোথায়, কার সাথে, কখন ফেরার কথা ছিল? এটা তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ ও গাড়িতে গিয়েছিল। আরে এই মেয়েটা বাড়ির চাবি নিয়েছে কি নেয়নি? আমি হ্যাঁ দেখছি। দেখে এসো একটু। আরে মেঘা, আরে মেঘা মা, আরে চাবি নিয়েছিস তো? হ্যাঁ আঙ্কেল, আমি চাবি নিয়েছি। বাই। সাবধানে যাস। এই গাড়িটা আগে কখনো দেখেছিলেন? কাউকে দেখেছিলেন? কে ছিল? না স্যার। গাড়িটা কি ছিল? হন্ডা সিটি। কালার? সাদা কালার। নাম্বার? নাম্বার তো লিখিনি আমরা, আমরা তো বুঝতে পারিনি যেটা হবে। ওর বাড়ি ফেরার কথা কখন ছিল? ইন্সপেক্টর এটা তো আমাদের বলে যায়নি। এমনিতে মেঘা 3-4 দিন প্রায়ই বাড়িতে ফিরতো না, আর আমরা ওকে জিজ্ঞেস করতাম না। কাল যখন ও এলো না আমরা ভাবলাম ফিরে আসবে, কিন্তু এখন আপনাদের কাছ থেকে জানলাম যে এই সমস্ত ঘটে গেছে। ওর ঘরে তল্লাশি করতে পারি? হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই আসুন। স্যার মেঘার ব্যাংক রেকর্ডস। রাখো এটাকে, হয়তো এর থেকে কোনো সূত্র পাওয়া যাবে। ওর বাড়ি থেকে বেরোনোর আগে ওর কোনো ফোন এসেছিল কি? না ফোন তো আসেনি, কিন্তু ওর মোবাইলে যদি আসে তো বলতে পারবো। না মোবাইলে না, আপনার বাড়ির কোনো নাম্বারই এসেছিল, কেননা মোবাইল ফোনের রেকর্ড অনুযায়ী ওর সাথে ওর বাবারই কথা হয়েছিল। আর যদি কারোর ফোন না এসেই থাকে তাহলে ওর বাড়ি যাওয়ার প্ল্যান চেঞ্জ করলো কেন? কারোর ফোন নিশ্চয়ই এসেছিল, কেউ তো ওকে কল করেছিল। ইন্সপেক্টর বাবু মেঘার কাছে 2টো ফোন ছিল। 2টো ফোন? হ্যাঁ আমার ঠিক মনে আছে, আমি দেখেছি। আর হতে পারে ওর এই 2য় নাম্বারে কারোর সাথে কথা হয়েছিল। কিন্তু ওর আই কার্ডে তো আমরা একটা নাম্বারই পেয়েছি। আপনার কাছে 2য় নাম্বারটা আছে? না ইন্সপেক্টর, আমার কাছে তো নেই।
মেয়েটার কাছে দুটো ফোন ছিল, কিন্তু ওখান থেকে আমরা একটাও ফোন পাইনি। স্যার, ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী মেঘার অ্যাকাউন্টে প্রত্যেক মাসের ৭ তারিখ ১৫,৫৫০ টাকা জমা পড়তো। প্রত্যেক মাসের ৭ তারিখে, মানে ওর মাইনে হতে পারে। হ্যাঁ, তাই লেখা আছে, মনপ্রীত সিকিউরিটি এজেন্সি। স্যার, এছাড়াও কিছু এন্ট্রি আছে, ৩০,০০০, ৪০,০০০। স্যার, গত ৫ মাসে ২ লাখ টাকা জমা করানো হয়েছে। ব্যাংকে গিয়ে খোঁজ নিতে হবে ওর অ্যাকাউন্টে এত টাকা কে ট্রান্সফার করেছে। দুটো মোবাইল ফোন, অথচ ঘটনাস্থলে একটাও পাওয়া যায়নি। মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে গত ৫ মাসে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে প্রায় ২ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছিল। কে ট্রান্সফার করেছিল এই টাকাটা? হয়তো এই অ্যাকাউন্ট থেকেই এই কেসের সত্যিটা জানা যাবে। মেঘা একটি গরিব পরিবারের মেয়ে, যে পরিশ্রম আর সততার সঙ্গে জীবনে উন্নতি করতে চেয়েছিল। তার মৃত্যুর রহস্য ক্রমশ জটিল হয়ে উঠছিল। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছিল। পুলিশ কি খুনির উদ্দেশ্য আর আসল খুনির কাছে পৌঁছতে পারবে? মেঘার কাছে দুটো মোবাইল ছিল। আরেকটা নাম্বার কি ছিল? 444-67-6532। 4 মাস আগে এই নতুন নম্বরটা নিয়েছিল। বলেছিল কিছু দরকার পড়লে এই নম্বরে ফোন করতে। ঠিক আছে। স্যার, দ্বিতীয় নাম্বারটা পেয়ে গেছি। গুড, ওর ডিটেলসটা বার করো আর ব্যাংকে যাও আর খোঁজ নাও মেঘার অ্যাকাউন্টে কে টাকা জমা করতো। আর ততক্ষণ আমি জগৎবাবুর সঙ্গে একটু দেখা করে আসি। হতে পারে উনি এমন কিছু জানেন যা হয়তো মেয়েটির পরিবারের কেউ জানে না। ইয়েস স্যার। খুব খারাপ লাগছে মেঘার কথাটা শুনে। স্যার, ও আপনার পার্টির হয়ে কাজ করতো? হ্যাঁ, অনেকেই আমার হয়ে কাজ করে, পার্টির হয়ে। ও তাদের মধ্যে একজন ছিল। কাজ খুব ভালো করত, বুদ্ধিমতী ছিল, প্রচার করতে আমার সাথে বাইরেও যেত। স্যার, মেয়েটিকে আগে খুন করা হয়, তারপর ওকে রাস্তায় ফেলে দেওয়া হয় যাতে ওর উপর দিয়ে গাড়ি চলে যায়। দেখে যেন এটাই মনে হয় এটা একটা নিছক দুর্ঘটনা। দিনকাল খুব খারাপ হয়ে গেছে। কি সব কাণ্ড কারখানা করে লোক আজকাল। কিছু জানতে পারলেন কে করেছে এসব? না, আপাতত তদন্ত চলছে। ওই চণ্ডীগড়ের বাড়ি থেকে, যেখানে ও পিজি ছিল, ওখান থেকে একটা সাদা হন্ডা সিটিতে গিয়েছিল। আপনার পার্টির সাথে যুক্ত, তাই ভাবলাম ওর সম্পর্কে আপনি কিছু বলতে পারেন। কিছু মনে করবেন না ইন্সপেক্টর, আমি আমার পার্টির লোকেদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করি না। দেখুন ইন্সপেক্টর, আমাদের দেশে প্রজাতন্ত্র চলে। এটা তাদেরই ইচ্ছে যে ও সাদা রঙের হন্ডা সিটিতে যাবে না কালো রঙের। না স্যার, আসলে ওর পার্টস থেকে আপনার ভিজিটিং কার্ড পাওয়া গেছিল। হ্যাঁ, তা আপনি পেতেই পারেন, ও তো আমার হয়েই কাজ করতো না। স্যার, আপনি এমন কিছু বলতে পারেন যাতে আমাদের এই তদন্তে কিছু সুবিধা হয়। ভালো মেয়ে ছিল, সৎ ছিল, পরিশ্রমী ছিল, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল ওর। খারাপ লাগছে যে এভাবে মারা গেল। স্যার, মেয়েটির অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফারের উল্লেখ আছে। ওর চাকরির মাইনে ছাড়াও আরও 1-2 লাখ টাকা জমা হয়েছে। এই ব্যাপারে আপনি যদি কিছু জানেন। স্যালারি চেক মনপ্রীত সিকিউরিটি এজেন্সির নামে আছে। হ্যাঁ, সেটা জানি, কিন্তু বাকি অ্যাড্রেস? 1 মিনিট দাঁড়ান। বদ্দি ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টটা কার নামে? মিস্টার জগৎ সিংহ লাম্বা। স্যালারি চেক মনপ্রীত সিকিউরিটি এজেন্সির নামে আছে। হ্যাঁ, সেটা জানি, কিন্তু বাকি অ্যাড্রেস? 1 মিনিট দাঁড়ান।
বদ্দি ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা কার নামে? মিস্টার জগৎ সিংহ লাম্বা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বলার দরকার নেই, আমরা তো জনতার সেবক, আইনের সাহায্য করা আমাদের কর্তব্য। আগে নমস্কার। হ্যাঁ রাজেশ, বলো। স্যার, মেঘার অ্যাকাউন্টে যে টাকাটা এসেছে সেটা জগৎ বাবুর। গুড, ভালো সময় ফোন করেছো। হতে পারে টাকা ফেলা হয়েছে ওর অ্যাকাউন্টে। আরে পার্টির সদস্য ছিল, কোনো প্রয়োজন পড়েছিল তাই টাকা দেওয়া হয়েছে। আমরা জনতার সেবক, তাদের প্রয়োজন মেটাই, সবকিছুর হিসেব রাখতে পারি না আমরা। মহেন্দ্র, তুই কিছু জানিস সে ব্যাপারে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। ওর কিছু দরকারের জন্যই স্যারের অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ওকে দেওয়া হয়েছিল। স্যার, কিছুক্ষণ আগে মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে কিছু মানি ট্রান্সফারের কথা আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, তখন আপনি বললেন এই ব্যাপারে আপনি কিছুই জানেন না। কত বড় কনস্টিটিউয়েন্সি আমার, আপনি জানেন? আমি একজন জনপ্রিয় নেতা, সবার কথা মাথায় রাখি। এখন সবার নাম ঠিকানা কি মনে থাকে যে কাকে কি দিলাম, কার থেকে কি নিলাম? ভালো হবে যদি আপনি কেসটার ব্যাপারে মাথা ঘামান। আপনি আমার এবং আপনার দুজনের সময় নষ্ট করছেন। আন্ডারস্টুড? ইয়েস স্যার। মেঘার আর একটা নম্বরের খোঁজ নাও, ওখান থেকে কিছু সূত্র পাওয়া যাবে। হেডকোয়ার্টার চলো। ইন্সপেক্টর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জগৎ একজন নেতা, প্রাক্তন এমএলএ ছেলে এবং নির্বাচনে লড়ছে এবার। এত কিছু সত্ত্বেও তুমি ওর ফোন রেকর্ডস আর ফোন লোকেশন চাইছো? হ্যাঁ স্যার, চাইছি। এই মেয়েটার খুনের সাথে এই নেতা জগৎবাবুর কোনো কানেকশন আছে। মেয়েটির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, এটা যথেষ্ট নয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড স্যার, বাট তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। তদন্ত এগিয়ে গেলেই বোঝা যাবে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কি যাচ্ছি না, আর আমাদের কাছে এটাই একমাত্র সূত্র। হতে পারে কোনো ব্রেক থ্রু পাওয়া যাবে। ঠিক আছে, গিভ মি সাম টাইম। আমি স্টেট পুলিশের সাথে কথা বলবো। থ্যাংক ইউ স্যার। পুলিশ বলছিল যে আমাদের মেয়ে মেঘা গর্ভবতী ছিল। পঁচিশ বছর ধরে রাজনীতি করছি, পার্টিতে সম্মান রয়েছে আমার। আজ পর্যন্ত কেউ আঙুল তোলেনি আমায়। বাবা, আমার দিকেও কেউ আঙুল তুলবে না, ভরসা রাখো। ওই মেয়েটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল? বাবা ওই ইলেকশনে কাজ করত আমার হয়ে। এখন কত লোক প্রচারে কাজ করে, ও তাদেরই একজন ছিল, ব্যাস। স্যার, দ্বিতীয় নাম্বারটা হলো 4446765332, আর এর লাস্ট লোকেশন ছিল পঞ্চকুলা সেক্টর 21, আর এটাও রাত 9:15 সুইচ অফ হয়। মেয়েটির দুটো ফোনের লোকেশনই একই জায়গায় আর একই সাথে বন্ধ হয়েছে। স্যার, মেঘার দ্বিতীয় নাম্বারটা জুলাই 2012-তে চালু হয়, মানে 4 মাস আগে। আর এই ফোনে বেশিরভাগ কল হয়েছে এই 3টে নাম্বারে: 44989896, 44789878, 44321232। এই 3টে নাম্বার কার? নির্মল জানি, কমল চতুর্বেদী, অমিত নাগপাল। এরা 3জনই কুলুর বাসিন্দা। আমার সন্দেহ ভুল হলো। ভেবেছিলাম 3টে নাম্বারের মধ্যে একটা নেতা জগৎবাবুর হতে পারে। এই 3টে নাম্বারের সঙ্গে মেঘার রেগুলার কথা হতো, এমনকি মার্ডারের রাতেও এদের সাথে ওর কথা হয়েছিল। আর এই শেষ কলের পরে মেঘার ছুটিতে বাড়ি যাওয়ার প্রোগ্রাম বদলে দিয়েছিল। আর এই দুটো ফোনের লোকেশনই রাত 9:15 নাগাদ চণ্ডীগড়ের সেক্টর 41 ছিল। হতে পারে ওই লোকগুলো তারাই যারা সেদিন হোন্ডা সিটিতে এসেছিল, যারা পরে পঞ্চকুলা সেক্টর 21-এর দিকে গিয়েছিল। যেখানে আমরা মেঘার বডি পেয়েছি। এই 3জনকে খুঁজে বার করো। হতে পারে এই 3জনের সাথে জগৎবাবু
এই তিনজনকে খুঁজে বার করো। হতে পারে এই তিনজনের সাথে জগৎবাবুর কোনো কানেকশন আছে। স্যার এই নাম আর অ্যাড্রেস দুটোই ভুল মনে হচ্ছে। জেনে বুঝে প্ল্যান করে আইডেন্টিটি লুকানো হয়েছে। স্যার প্রিপেড সিম কার্ড কোথা থেকে কিনেছে সেটা জানা যাবে। খোঁজ করো। ইনফরমেশনটা ঠিক তো? ঠিক আছে স্যার, ওই সিম কার্ড বদ্দির কৃষ্ণা মোবাইল সেন্টার থেকে কেনা হয়েছে, আর মেঘার দ্বিতীয় সিমটাও ওখান থেকেই কেনা। খুব গভীর পরিকল্পনা করা হয়েছে। চলো ওই মোবাইল সেন্টারের লোকটার সাথে কথা বলি। এই 4টে নাম্বার তোর দোকান থেকে বিক্রি হয়েছে। কে কিনেছে? দেখে বলছি স্যার। তাড়াতাড়ি দেখ। স্যার 4446765532, নাম মেঘা স্যার। আর বাকি 3টে? স্যার 1 মিনিট স্যার। স্যার 44489896, নির্মল নাম স্যার। 44789878, কমল চতুর্বেদী। 44321232, অমিত নাগপাল। স্যার এই 3 জনই, প্রত্যেকের বাড়ি কুলুতে। এই 3 জনে নিজেরা তোর দোকান থেকে সিম কার্ড কিনেছিল? স্যার লেখা আছে, দেখে নিন। ভেবে বল। স্যার আমি সত্যি কথাই বলছি, ফর্মে তো সব অ্যাড্রেস লেখাই আছে। তোর দোকানে আসার আগে আমরা পুরো এলাকা খুঁজে দেখেছি, কোথাও অ্যাড্রেস পাইনি। এখন এই অ্যাড্রেস তুই খুঁজে দিবি। যদি না পারিস তোকে এমন জায়গায় গুম করে দেবো কেউ খুঁজে পাবে না। যতক্ষণ খুঁজে না পাবি তোর দোকান। স্যার 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 সব বলছি আমি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। তুই শুধু সত্যিই বলবি? হ্যাঁ 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 বলবো স্যার। বল। ফর্মে লেখা নাম ঠিকানা সব ভুল স্যার। ওটা আমরা জানি। সিম কার্ড কে কিনেছিল সেটা বল। স্যার ওই নেতা জগৎবাবু আর ওনার 2 ভাইপো সন্দীপ কুলদীপ, এই 3 জনই সিম কিনেছিল। স্যার ওনারা খুব বড় লোক, আমার সাধ্য নেই ওদের বারণ করার। ওরা মাঝে মধ্যেই আমার দোকানে আসতো, আর জগৎবাবু তো আমার দোকান থেকে মোবাইলও কিনেছিলেন। মেঘার অ্যাকাউন্টে গত 5 মাসে জমা করা টাকার পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা। কৃষ্ণা মোবাইল সেন্টারের মালিকের বক্তব্য হলো এই 3টে ভুয়ো সিম কার্ডই জগৎ সিং লাম্বা কিনেছিল। এই 3টে সিম কার্ডেরই ফোন লোকেশন সেই জায়গা ছিল যেখানে মেঘার লাশ পাওয়া যায়। এই সমস্ত সূত্রই ইঙ্গিত করছিল বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জগৎ সিং লাম্বার দিকে। মেঘার খুনের সঙ্গে উনি জড়িত আছেন এমন স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছিল। পোস্টমর্টেম থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেঘার অ্যাবর্শন করা হয়েছিল। এতে কি জগতের হাত ছিল? এমন এক শক্তিশালী নেতা যিনি বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন, আর ভোটের ফলাফল কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে, এমন এক নেতার কাছে কি পুলিশ পৌঁছতে পারবে? আদৌ কি মেঘার মৃত্যু রহস্য প্রকাশিত হবে, নাকি জগৎ নিজের শক্তির অপব্যবহার করে সত্যকে ধামাচাপা দিয়ে দেবে? এই হাই প্রোফাইল কেসটি প্রশাসনের দরজায় কিন্তু কড়া নেড়েছিল। এই জঘন্য হত্যাকাণ্ডের সত্যিটা প্রকাশ হলো কিভাবে? এই মেয়েটি কি ন্যায় বিচার পেয়েছিল? সেটা আমরা আপনাদের দেখাবো আগামীকাল রাতে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি হরিয়ানার পঞ্চকুলায় ঘটা
একটা 24 বছরের মেয়ের নির্মম হত্যাকাণ্ডের দ্বিতীয় তথা শেষ ভাগ। 25শে নভেম্বর 2012 সকালবেলা পঞ্চকুলা সেক্টর 21-এর একটি রাস্তায় একটি মেয়ের লাশ পাওয়া যায়, যার মাথা খুব খারাপভাবে থ্যাতলানো ছিল। দেখে মনে হচ্ছিল খুব জোরে কোনো গাড়ি এসে তাকে ধাক্কা মেরেছে। পাশে একটি মদের বোতল পাওয়া যায়, যেটা দেখে মনে হচ্ছিল সে নেশা করেছিল। হয়তো নেশাগ্রস্ত অবস্থায় ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, নয়তো সে আত্মহত্যা করেছিল। মেয়েটির ব্যাগে তার আইডি কার্ড পাওয়া যায়, যার থেকে জানা যায় যে তার নাম মেঘা আর তার বয়স 24 বছর এবং সে মোহালির বিএড ট্রেনিং ইনস্টিটিউটে পড়ে। আইডি কার্ডের সঙ্গে পুলিশ একটি ভিজিটিং কার্ডও পায়, যেটি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি জগৎ সিং লাম্বার, যিনি আবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন। বিএড ইনস্টিটিউট থেকে পাওয়া ফোন নাম্বার দিয়ে পুলিশ ভুঙ্গাগ্রাম জেলা হুশিয়ারপুর পাঞ্জাবের প্রধানের সঙ্গে যোগাযোগ করে, আর মেঘার বাবা মাকে তার মেয়ের মৃত্যুর খবর জানানো হয়। পোস্টমর্টেম থেকে জানা যায় যে মেঘার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং তার মৃত্যুর সময় আগের দিন রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। পোস্টমর্টেম থেকে আরও একটা আশ্চর্যজনক তথ্য পাওয়া যায় যে সাম্প্রতিককালে মেঘা অ্যাবর্শন করিয়েছিল। মেঘার বাবা বংশী জানান যে আগের রাতেই তার মেয়ে বলেছিল যে সামনের শনিবার বাড়ি ফিরবে। পরে রাত 8:30টায় সে আবারও ফোন করে জানায় জরুরি কাজের জন্য সে বাড়ি ফিরতে পারছে না। তার মেয়ে হঠাৎ কেন বাড়িতে আসা ক্যান্সেল করলো, তার কারণ বংশী জানতেন না। তিনি এটাও জানতেন না যে ওনার মেয়ে মেঘা চণ্ডীগড়ে কোথায় থাকে। মেঘা বংশীকে জানিয়েছিল যে সে নিজের বাড়ি পাল্টেছে। তখন ওনাকে জগৎ সিং লাম্বার ভিজিটিং কার্ডের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, তখন উনি জানান যে মেঘা একটি প্রাইভেট সিকিউরিটি এজেন্সিতে কাজ করার সঙ্গে সঙ্গে জগৎ সিং লাম্বার জন্যও কাজ করত। সিকিউরিটি এজেন্সি থেকে পুলিশ মেঘার চণ্ডীগড়ের অ্যাড্রেস পায়। যে পরিবারের কাছে মেঘা পেইং গেস্ট থাকতো, সেই পরিবারটি জানায় যে মেঘা আগের দিন রাত 9:45টার সময় বেরিয়েছিল আর তাকে নিতে একটা হন্ডা সিটি গাড়ি এসেছিল। মেঘার ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ মেঘার ব্যাংক স্টেটমেন্ট পায়, যেখানে মাইনে ছাড়াও প্রচুর টাকা জমা করা হয়েছে। সেই পরিবারের কাছে পুলিশ আরও জানতে পারে যে মেঘার কাছে 2টো ফোন আর 2টো সিম কার্ড ছিল, কিন্তু ওনারা নাম্বার জানতে পারেননি। মেঘার বাবা বংশীর কাছ থেকে পুলিশ মেঘার অন্য নাম্বারটা পেয়ে যায়। পুলিশ সেই নাম্বারটা ট্র্যাক করতে পাঠায়, কিন্তু তার আগেই মেঘার ব্যাংক থেকে জানা যায় যে মেঘার অ্যাকাউন্টে জমা করা বিশাল পরিমাণ টাকা জগৎ সিং লাম্বার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে। এই ব্যাপারে জগৎ সিং লাম্বাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এই ব্যাপারটিকে গুরুত্ব না দিয়ে বলেন যে মেঘা একজন পরিশ্রমী এবং সৎ মেয়ে ছিল, যে ওনার পার্টির হয়ে কাজ করত। হতে পারে যে প্রয়োজন হওয়ায় উনি তাকে টাকা দিয়েছিলেন। পুলিশের অনুমান এই হত্যাকাণ্ডে জগৎ সিং লাম্বার হাত থাকলেও থাকতে পারে, কিন্তু ওনার বিরুদ্ধে কোনো অকাঠ্য প্রমাণ পাওয়া যায়নি। মেঘার অন্য সিম কার্ড ট্র্যাক করে জানা যায় যে 2টো সিম কার্ডই ঘটনাস্থলে উপস্থিত ছিল, কিন্তু পুলিশ ঘটনাস্থলে মেঘার ফোন খুঁজে পায় না। কল রেকর্ড থেকে জানা যায় যে এই ফোন থেকে শুধু 3টে নাম্বারে ফোন করা হয়েছে। 3টে নাম্বার ট্র্যাক করার পর জানা যায় যে সেগুলি হিমাচল প্রদেশের কুলুর নির্মল জানি, কমল চতুর্বেদী এবং অমিত নাগপালের। পুলিশ এই 3জনের সন্ধানে কুলুতে আসে, কিন্তু সেখানে জানা যায় যে এই 3টের নাম এবং ঠিকানা ভুয়ো। পুলিশ তখন হিমাচল প্রদেশের বদ্দির সেই মোবাইল শপে গিয়ে হাজির হয় যেখান থেকে এই 3টে সিম কার্ড কেনা হয়েছিল। এবার তারপর স্যার 444989896 নির্মল নাম স্যার। 444789878 কমল চতুর্বেদী। 444321232 অমিত নাগপাল। স্যার এই 3জনই, প্রত্যেকের বাড়ি কুলুতে। এই 3জনে নিজেরা তোর দোকান থেকে সিম কার্ড কিনেছিল? স্যার লেখা আছে, দেখে নিন। ভেবে বল। স্যার আমি সত্যি কথাই বলছি, ফর্মে তো সব অ্যাড্রেস লেখাই আছে। এই, তোর দোকানে আসার আগে আমরা পুরো এলাকা খুঁজে দেখেছি, কোথাও অ্যাড্রেস পাইনি। এখন এই অ্যাড্রেস তুই খুঁজে দিবি। যদি না পারিস তোকে এমন জায়গায় গুম করে দেবো কেউ খুঁজে পাবে না। যতক্ষণ খুঁজে না পাবি তোর দোকান। সব বলছি আমি স্যার। এখন তুই শুধু সত্যিই বলবি। বল। স্যার ফর্মে লেখা নাম ঠিকানা সব ভুল স্যার। সিম কার্ড কে কিনেছিল সেটা বল। ওই নেতা জগৎবাবু আর ওনার 2 ভাইপো সন্দীপ কুলদীপ, এই 3জনই সিম কিনেছিল। কবে কিনেছিল এই সিম কার্ড? এই কয়েক মাস আগেই। একটা সিম কার্ড এই মেয়েটার নামে, আর বাকি নাম আর অ্যাড্রেস তুমি করে নিও। আমি কিছু বুঝলাম না স্যার। আরে গাধা, এটাও বুঝতে পারিস না? জগৎ কাকা কিংবা আমাদের কারোর নাম যেন না জড়ায়, বুঝেছিস তো? বুঝতে পেরেছি, হয়ে যাবে। স্যার
ওনারা খুব বড় লোক, আমার সাধ্য নেই ওদের বারণ করার। ওরা মাঝে মধ্যেই আমার দোকানে আসতো। আর জগৎবাবু তো আমার দোকান থেকে মোবাইলও কিনেছিলেন। একটা কথা তো নিশ্চিত, এই মার্ডারে জগৎবাবুর হাত নিশ্চয়ই আছে, কিন্তু সিম কার্ড অন্য নামে। স্যার দোকানদার বলল যে জগৎবাবু ওখান থেকে ফোন কিনেছিলেন। স্যার আমার তো মনে হয় ওনার পার্সোনাল নাম্বার ট্র্যাকিংয়ে দেওয়া উচিত। এসিবি থেকে পারমিশন চেয়েছি, লেটস সি কবে দেয়। কিন্তু এটা তো সেই মোবাইল স্টোরের শুধুমাত্র একটা ডকুমেন্টস মাত্র। স্যার 3টে সিম কার্ড কেনা হয়েছে আর 3টেই ভুয়ো নামে। স্যার আমার মনে হয় এই কেসে জগৎবাবু ও তার 2 ভাইপো সন্দীপ আর কুলদীপ আর ওনার সেক্রেটারি মহেন্দ্র জড়িত। স্যার জগৎবাবুর ব্যাংক অ্যাকাউন্ট থেকে মেঘার ব্যাংক অ্যাকাউন্টে মানি ট্রান্সফার হয়েছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি মেঘাকে চিনতেন, ও ওনার জন্য কাজ করত। এখন এটা কেন হয়েছে, টাকা কেন ট্রান্সফার হয়েছে, এই সব সন্দেহ তখনই ক্লিয়ার হবে যখন আমরা জগৎবাবুর ফোন রেকর্ডস পাবো। আর স্যার মেঘার সোয়েটার থেকে আমরা একটা চুলের স্যাম্পল পেয়েছি, যেটা একজন পুরুষের, মানে মেল। স্যার আমরা জগৎবাবুর ফোন রেকর্ড ঘেটে যদি জানতে পারি যে ওই দিন উনি অ্যাক্সিডেন্ট স্পটে উপস্থিত ছিলেন, তবে আমরা এই কেস সহজেই সলভ করতে পারবো। মনে হচ্ছে কেসটা খুব স্ট্রং। লেটস মুভ। স্যার হরিয়ানা পুলিশকে ফোন রেকর্ড দেখার জন্য আর আপনার ফোন ট্র্যাক করার পারমিশন দিয়ে দিয়েছে। কাকা, আগে এটা জানতে হবে যে কেসটা কত দূর এগিয়েছে, আর পুলিশ আপনার নম্বরটা কেন ট্র্যাক করতে চাইছে। মহেন্দ্র, কেসটা কোন পুলিশ স্টেশনের আন্ডারে? ওই পাঁচকুলা সেক্টর 5-এ। খোঁজ নাও ব্যাপারটা কত দূর এগিয়েছে। স্যার জগৎবাবুর নাম্বারটা হলো 4447566767। 24 তারিখ রাত 8:15 থেকে 9:15 অবধি এটা বন্ধ ছিল, যখন মেঘার মার্ডার হয়। আর স্যার ফোন ঠিক 9:15 নাগাদ অন হয়, আর ফোনের লোকেশন হলো যেখানে আমরা লাশটা পেয়েছি। মানে তখনই যখন রাত 9:15টার সময় মেঘার 2টো ফোনই বন্ধ হয়। আর স্যার জগৎবাবুর দ্বিতীয় ভুয়ো নাম্বারটা ওই সময় অন ছিল যখন মেঘাকে গাড়িটা নিতে আসে। আর পঞ্চকুলা সেক্টর 21 পর্যন্ত ফোনটা অন ছিল, আর রাত 9:15টায় এটা সুইচ অফ হয়। আর স্যার জগৎবাবুর IMEI নাম্বারও ট্র্যাক করা গেছে। ফোনটা ডুয়াল সিমের, 2টো সিমই একই ফোন থেকে ইউজ করা হয়েছে, আর এই ফোনটা ঘটনাস্থলে ছিল। পোক্ত প্রমাণ পাওয়া গেছে। একটা কাজ করো রাজেশ, তুমি খোঁজ করো যে জগৎবাবুর নামে কতগুলো গাড়ি রেজিস্টার আছে আর কোন কোন গাড়ি রেজিস্টার। একবার যদি জানতে পারি হন্ডা সিটির মালিককে, আর যদি এই গাড়ির মালিক জগৎবাবু হয়, তো কেস আমাদের হাতে। ধীরে ধীরে পুলিশ প্রমাণ পেতে শুরু করে। এমন কিছু দিক উঠে আসছিল যাতে জগৎ সিং লাম্বা সম্পূর্ণভাবে সন্দেহের জালে ফেসে যাচ্ছিল। এই ব্যাপারটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল যে এই জঘন্য হত্যাকাণ্ডের পিছনে ওনার হাত রয়েছে। স্যার তদন্ত খুব ভালোই এগোচ্ছে। সবকটা অকম্মের ঢেকি, জল এত দূর গড়িয়েছে আর তুই আমাকে এখন বলছিস? স্যার আমরা বুঝতেই পারিনি যে পুলিশ আমাদের পিছনে এইভাবে পড়বে। এটা কি সেই গাড়ি যেটা মেঘাকে নিতে এসেছিল? ইয়েস স্যার, হন্ডা সিটি, কিন্তু গাড়ির নাম্বার জানা যায়নি স্যার। উইটনেস শুধু এটাই দেখেছে যে ওটা হন্ডা সিটি ছিল, কিন্তু স্টিল স্যার এইটুকু প্রমাণ তো আছেই যে আমরা এইটার বেসে জগৎবাবুকে হেফাজতে নিতে পারি আর ওনার চুলের নমুনা ফরেন্সিক ল্যাবে পাঠাতে পারি। আস্তে আস্তে কেসটা খুব স্ট্রং হয়ে যাচ্ছে। স্যার আমরা জগৎবাবুর অ্যারেস্ট ওয়ারেন্ট চাই। দেখো, আমাকে ফোন করবে না, প্রয়োজন পড়লে আমি তোমাকে ফোন করে নেবো। কিন্তু তুমি যাচ্ছ কোথায়? এই চুপ, একদম বাজে কথা নয়, চুপচাপ নিজের কাজ করো, বুঝলে?
কিছু করার আগে একটু সাবধান হওয়া উচিত ছিল, একটু ভাববার দরকার ছিল। খবর ছড়াতে বেশি সময় লাগে না জগৎ। আর এখনো তুমি এমএলএ হওনি, শুধু নির্বাচন হয়েছে, সেটার ফলাফল এখনো বেরোয়নি। কি করব বাবা, ভুল হয়ে গেছে, কিছু তো করতে হবে নাকি? দেখুন, তদন্ত চলছে। স্যার সত্যি করে বলুন, আমার মেয়েকে ওই জগৎ সিং লাম্বাই মেরেছে, তাই না? এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না, জিজ্ঞাসাবাদ চলছে। আপনি আমার কাছে সত্যিটা চাপা দিচ্ছেন। সত্যিটাকে বের করার চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে কিছু বলা যাবে না। ম্যাডাম, ইনভেস্টিগেশন এগোনোর জন্য মিস্টার জগৎকে জিজ্ঞাসাবাদ করার খুব প্রয়োজন ম্যাডাম। ঠিক আছে, আমি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করছি। থ্যাংক ইউ ম্যাম। জগৎ এখন বাড়িতে নেই। আসলে ওনার ফোনটাও বন্ধ। কোথায় গেছেন উনি? বলে যায়নি। তাহলে বাড়ির তল্লাশি করতে হবে। তল্লাশি? আমার বাড়িতে? আপনার মাথার ঠিক আছে তো? 4 বার এই এলাকা থেকে আমি এমএলএ হয়েছি, জানেন কি করতে পারি আমি? আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনি আইনকে বাধা দেবেন না, তাতেই ভালো হবে আপনার। স্যার বাড়িতে নেই। তুমি একটা কাজ করো, তুমি পার্টি অফিসে কেউ ওকে খোঁজো, ততক্ষণ আমি ওর ভাইয়ের বাড়িতে তল্লাশি করে দেখছি ও আছে কিনা। Sure, sir. মুভ মুভ। মনে হয় পালিয়ে গেছে। আমাদের আগে ওদের কাছে খবর পৌঁছে যায় স্যার। স্যার পার্টি অফিসে তালা লাগানো। আমি ওর ভাইয়ের বাড়িতে খোঁজ নিয়ে দেখেছি, এখানে ও নেই। এই সময় আমরা বংশীর দোকানের সামনে দাঁড়িয়ে আছি, সেই বংশী যার মেয়ে মেঘাকে কিছুদিন আগে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে 24শে নভেম্বর 2012 রাতে পঞ্চকুলা সেক্টর 21-এ ঘটেছিল। পুলিশের তদন্ত অনুযায়ী জগৎ সিং লামা, যিনি এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী, তিনি এতে সামিল আছেন। আমিও জানি না কি হচ্ছে। আমি পুলিশকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু প্রত্যেকবার পুলিশ একই উত্তর দিয়েছে যে তদন্ত চলছে। আমি এটাও শুনেছি যে আমার মেয়ের হত্যাকাণ্ডে জগৎ লাম্বাও যুক্ত আছে, কিন্তু পুলিশ বলছে যে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাচ্ছে না। কিন্তু পুলিশ এটা কি করে বলছে? আমি মানছি জগৎ লাম্বা কোনো সাধারণ মানুষ নয়। বংশী বাবু, আপনার মেয়ে আর জগৎ সিং লামার মধ্যে কি সম্পর্ক? শোনা যাচ্ছে যে আপনার মেয়ের অ্যাবর্শন হয়েছে। আমি জানি না, কিন্তু আমার মেয়ে খুব সরল ছিল, খুব সাদাসিধে। বাবা, শনিবার 29 তারিখে আমি বাড়ি ফিরছি, আর এখান থেকে 29 তারিখ সকালে বেরোবো। ঠিক আছে মা, তুই যা ভালো বুঝিস। খুব ভালো মেয়ে ছিল ও। স্যার জগৎ সিং লামা কোথায়? আমরা ওনাকে খুঁজছি। স্যার 1 মিনিট স্যার। স্যার স্যার পুলিশ এখনো কেন ওকে অপরাধী হিসেবে ঘোষণা করেনি? যে ও প্রদেশ রাজনীতির সাথে যুক্ত একটা বড় পরিবারের ছেলে, তাই নাকি ও এবারে এমএলএ হতে পারে তাই? দেখুন, তদন্ত চলছে, আর তদন্তের কোনো তথ্য আমরা মিডিয়ার সাথে শেয়ার করতে পারবো না। এটা কি সত্যি যে পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গেছে যে কয়েক মাস আগে মেয়েটির অ্যাবর্শন হয়েছে? হ্যাঁ ঠিক। স্যার পুলিশ কি আশেপাশের হাসপাতাল থেকে খোঁজ নিয়ে দেখেছে যে কোথা থেকে অ্যাবর্শনটা হয়েছে? আই টোল্ড ইউ, আমরা তদন্ত করছি। স্যার আপনাদের ওপর কি কোনো রাজনৈতিক চাপ রয়েছে? কোনো পলিটিক্যাল কারণে কি আপনারা ওকে অ্যারেস্ট করছেন না? লিসেন, আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। জগৎ সিংহ নিখোঁজ, আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। আই অ্যাসিওর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন,
আমার ছেলে নিরাপরাধ, কোনো অপরাধ করেনি। এটা একটা ষড়যন্ত্র। অপোজিশন পার্টি এই প্রদেশে আমাদের পরিবারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। আমাদের এই পরিবার পরম্পরাগতভাবে এই দেশের সেবা করে চলেছে আইনকে সম্মান জানিয়ে। আমরা কখনোই আইন অমান্য করিনি। কিন্তু স্যার, আপনার ছেলে জগৎ সিং লামার ফোন লোকেশন সেখানেই ছিল যেখানে ওই মেয়েটির লাশ পাওয়া গেছে। আর স্যার এটাও জানা গেছে যে আপনার ছেলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নাকি মেঘার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার হয়েছে। তো এর থেকে কি প্রমাণ হয় যে আমার ছেলে খুন করেছে? হ্যাঁ, সে অপরাধী। দেখুন, কেউ ওকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। টাকার ভাষা বোঝে সবাই। কে ওই মেয়েটা? আপনারাই বলুন, কে ওই মেয়েটা? কুৎসা রটানো হচ্ছে আমাদের মানুষের চোখে হেয় করার জন্য। আমাদের পার্টি জানে না যে এই সময় জগৎ সিং কোথায় আছে। পুলিশ ওকে খুঁজছে আরো পলাতক। সমস্ত প্রমাণ এটাই বলছে যে ওই 24 বছরের মেয়েটির খুনের পেছনে আপনাদের পার্টির প্রার্থী জগৎ সিং লামার হাত রয়েছে। আপনাদের পার্টির টিকিটেও ভোটে লড়ছে, অথচ আপনাদের পার্টি ওকে সারেন্ডার করতে কেন বলছে না? দেখুন, বিষয়টা খুব সংবেদনশীল আর আমাদের পার্টি এই বিষয়টার গুরুত্ব বোঝে। আর আমাদের মধ্যে কেউ এই মানুষটিকে সমর্থন করবে না যে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর আমরা সব দিক দিয়ে পুলিশকে সহযোগিতা করবার চেষ্টা করছি এই ব্যাপারে। স্যার, আপনি কি এখনো আপনাদের পার্টিতে জগৎ সিং লামাকে রেখে দেবেন? আপনাদের পার্টির ম্যানিফেস্টোতে স্পষ্ট লেখা আছে যে আপনারা অসৎ এবং ক্রিমিনাল লোকদের সাপোর্ট করেন না। দেখুন, আপনি এইভাবে সিদ্ধান্তে পৌঁছতে পারেন না। আগে তদন্ত শেষ হোক, তারপর পার্টি অ্যাকশন নেবে। নমস্কার। জগৎ সিং লাম্বা বিধানসভা নির্বাচনের এক প্রার্থী। সে গা ঢাকা দিয়েছিল। পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। না বাড়ির লোক জানতো, না পার্টি জানতো সে কোথায় রয়েছে। এই লোকটি শহরের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে চলেছিল, সাধারণ মানুষকে নেতৃত্ব দিতে চলেছিল। আর সাধারণ মানুষ, তাদের করাঘাতে কি প্রশাসনের ঘুম ভাঙবে? দেখ বংশী, ঠান্ডা মাথায় ভাব। তুই এই কেস লড়লে তোর মেয়ে কিন্তু ফেরত আসবে না। আর বাকি জীবনটা তোকে কাটাতেও তো হবে। আমার সাহেব তোর পুরো পরিবারের খরচ বহন করতে রাজি আছে। এনে 75 লাখ আছে। আমার মনে হয় না যে তুই এই দোকানে বসে সারা জীবন ধরে এত টাকা কামাতে পারবি। চল, টাকাগুলো তোল আর এই কেস ফেস সব তুলে নে। 75 লাখ? এটা দিয়ে আমার মেয়ে ফিরে আসবে? ওই জগৎ লাম্বাকে গিয়ে বলো, মেঘা আমার মেয়ে ছিল আর ওর মা 9 মাস ওকে গর্ভে ধারণ করে রেখেছিল। কত দাম দেবে ও তার জন্যে? জগৎ লাম্বাকে তার পাপের সাজা পেতেই হবে। আবে এই বুড়ো, মাথা খারাপ হয়ে গেছে কি তোর? তুই কি জানিস তুই কার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? হ্যাঁ শোন, তোর জীবনের যে কটা দিন বাকি আছে না, পারলে নিজের সম্মানটা বাঁচিয়ে নে। সম্মান তো আমার ধুলোয় মিশে গেছে। সারা জগৎ সংসার জেনে গেছে আমার মেয়ের সাথে কি ঘটেছিল। 75 লাখটা তোলো আর চলে যাও এখান থেকে, নাহলে এক্ষুনি পুলিশকে আর সংবাদ মাধ্যমকে এখানেই ডাকবো। ঠিক আছে। আর এটা মনে রাখিস, এর ফল তোকে ভোগ করতে হবে। চল রে, তাড়াতাড়ি চল। স্যার, কাল ইলেকশনের রেজাল্ট বেরোবে। কাল জগৎবাবু বাইরে নিশ্চয়ই আসবে। ওখানকার স্টেট পুলিশের সাথে কথা বলবো। আর জগৎ সিংহকে কি এখন অ্যারেস্ট করাটা ঠিক হবে? তাও আবার এই নির্বাচনের সময়? আপনি তো জানেন দিল্লিতে কি হচ্ছে। মানুষ রাস্তায় নেমে পড়েছে। 16 ডিসেম্বরের রাতে যে ঘটনা ঘটেছে তাতে দেশ অগ্নিগর্ভ অবস্থা। মানুষের খুব ফেটে পড়ছে। আর এখানে তো এই ঘটনায় একজন নেতা যুক্ত। এখানকার মানুষও তেমনটাই কিছু করতে পারে। সেটা একটা পয়েন্ট। লেট মি টক। না, আমার মনে হয় না এই সময়টা উপযুক্ত ওকে অ্যারেস্ট করার জন্য।
আর আমার এমনিতেও সন্দেহ আছে যে জগৎবাবু আমাদের সামনে আসবে কিনা। আর ও যদি একবার ইলেকশন জিতে যায় তাহলে তো পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। যদি আমরা একজন ইলেক্টেড এমএলএ কে অ্যারেস্ট করি তাহলে তো প্রবলেম হয়ে যাবে। স্যার, কেসটা খুব গুরুত্বপূর্ণ আর খুব সেন্সিটিভ হয়ে উঠেছে। তার উপর একটা মেয়েকে নিয়ে কেস, আর মিডিয়ায় কেসটার পেছনে পড়ে আছে। আর দিল্লির মানুষের প্রতিক্রিয়া একটা সংকেত পাঠাচ্ছে স্যার। আর এই কেসের জন্য মানুষ যদি রাস্তায় নেমে পড়ে তাহলে তাহলে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড স্যার। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু তুমি এটা ভুলে যেও না যে জগৎবাবুর পরিবার 20 বছরের থেকে বেশি সময় পলিটিক্সে আছে। পয়সা, ক্ষমতা সবকিছু আছে ওদের কাছে। তার উপর জনপ্রিয় নেতা, ওনার জন্য জনতা রাস্তায় পর্যন্ত নামতে পারে। আর এই জন্য খুব চিন্তা ভাবনা করে অ্যাকশন নিতে হবে। আর তার জন্য আমার আর একটু সময় লাগবে। থ্যাংক ইউ স্যার। জিতে গেছে ভাই, জিতে গেছে, জনতার নেতা জিতে গেছে, আর তাও পুরো 6000 ভোটে। আমাদের নেতা জিন্দাবাদ, সবার নেতা জিন্দাবাদ, জগৎ লাম্বা জিন্দাবাদ, আমাদের নেতা জিন্দাবাদ, জগৎ লাম্বা জিন্দাবাদ। শুধু দিল্লিতেই নয়, বরং গোটা দেশ দিল্লির হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করা সেই মেয়েটির জন্য প্রার্থনা করছিল। মানুষের মধ্যে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ নজরে আসছিল। প্রশাসনের উদাসীনতা এবং আইন ব্যবস্থার এই অবস্থা দেখে মানুষ ক্ষোভে ফেটে পড়ছিল। আর এদিকে একজন নির্বাচিত এমএলএ, যাকে 24 বছরের একটি মেয়েকে খুনের জন্য সন্দেহ করা হচ্ছিল, সে গা ঢাকা দিয়েছিল, পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। অথচ সে প্রকাশ্যে বিজয় উৎসব করছিল। পার্টির তরফ থেকে তাকে বহিষ্কারের না তো কোনো ইচ্ছা ছিল, না অন্য কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা। কাকা, ব্যাপারটা খুব জটিল হয়ে গেছে। আর এই এনজিও লোকগুলো কিছুই বুঝতে পারে না, আগেই লাফাতে শুরু করে দেয়। স্যার, বড় ভুল করে ফেলেছেন আপনি। ভেবেচিন্তে কাজ করা উচিত ছিল। সামনেই ইলেকশন, এখন বুঝতে পারছেন অবস্থা কতটা খারাপ। মহেন্দ্র, হ্যাঁ স্যার বলুন। আগুন যেখানেই লাগুক, আজ যেন আমার গায়ে না আসে। আসবে না স্যার, আমরা কি জন্য আছি? এত বছর আপনার সেবা করেছি। আর স্যার, আপনি আমার অন্নদাতা, সময় এলে আপনার জন্য প্রাণও দিয়ে দেব। ম্যাডাম, এটা আমার ক্লায়েন্ট জগৎবাবুর অ্যান্টিসিপেটিভ বেলের অ্যাপ্লিকেশন। ম্যাডাম, পুলিশের কাছে ওনার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই। আমাদের কাছে ফোন রেকর্ডস আছে। এভিডেন্স হলো যেখানে মিস্টার জগতের ফোন লোকেশন ছিল, যেখান থেকে আমরা মেয়েটার লাশ খুঁজে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি ম্যাডাম, এই যে ঘটনাটা ঘটেছে সেটা আমার ক্লায়েন্ট জগৎবাবুর সেক্রেটারি মহেন্দ্রর কারণেই হয়েছে। ইনফ্যাক্ট ম্যাডাম, মহেন্দ্রই আমার ক্লায়েন্টের মোবাইল ফোনটা ব্যবহার করতো, আর ওই ভুয়ো সিম কার্ডটা কিনেছে। বিশ্বাস করুন, এই কারণেই আমার ক্লায়েন্ট খুব দুঃখ পেয়েছে আর খুব বিচলিত। আর অনেক বছর ধরে ওনার পরিবারই রাজ্যকে সেবা করে এসেছে। আর আপনি বিশ্বাস করুন, ওনারা আইনকে খুব সম্মান করেন। আইনকে যদি এতটা সম্মান করেন মিস্টার লামা, তাহলে পালিয়ে বেড়াচ্ছেন কেন? ম্যাডাম, আপনি তো জানেনই যে পুলিশ কিভাবে 3rd ডিগ্রি ব্যবহার করে। আর এনারা নিজেদের মতো করে সাক্ষ্য নিতে পারেন। সেই কারণেই আমার ক্লায়েন্ট সামনে আসছে না। দেখুন উকিলবাবু, মিস্টার জগৎ সিংহ তো এখন এমএলএ হয়ে গেছেন। আর সাধারণ মানুষের তুলনায় আইনের উপর ওনার বেশি বিশ্বাস থাকা উচিত। ম্যাম, এটা করলে তো উনি সবার চোখে দৃষ্টান্ত হয়ে উঠবেন। আপনি যেন কি বলতে চাইছিলেন? ম্যাডাম, আইনকে ওই কথাটা মাথায় রাখতে হবে যে জগৎবাবু এখন এই শহরের একজন নির্বাচিত প্রতিনিধি। এই কনস্টিটিউয়েন্সির লোকেরা ওনাকে খুব শ্রদ্ধা করেন। এই রাজ্যের লোকেরা বহু বছর ধরে ওই পরিবারের উপর ভরসা করে পাশে থেকেছেন। মিস্টার রশিদ, জনতার ভালোবাসা মানে এটা নয় যে আপনি কনস্টিটিউয়েন্সিকে নিজের সাম্রাজ্য মনে করবেন। এটা কোনো ডাইনেস্টি রুল নয়, ডেমোক্রেসি। ম্যাডাম, আমি আপনার কথা বুঝতে পারছি,
কিন্তু সংবিধান অনুসারে আমার ক্লায়েন্ট জগৎবাবুর এই অধিকার আছে যে উনি শপথ গ্রহণ করতে পারেন, আর এই কারণেই ওনাকে আর একটু সময় দেওয়া উচিত। ম্যাডাম, আমরা এটা ইগনোর করতে পারি না যে মিস্টার জগৎ সিংহ লাম্বা মেঘাকে চেক ইস্যু করেছেন, টাকা ট্রান্সফার হয়েছে। আর উকিলবাবু, এটা নিশ্চয়ই আপনি বলবেন না যে জগৎ সিংহ লাম্বা সেক্রেটারি মহেন্দ্র এই জালিয়াতি করে চেক ইস্যু করেছে? আমি বেল অ্যাপ্লিকেশন খারিজ করছি আর মিস্টার জগৎ সিং লাম্বাকে 3 দিন সময় দিচ্ছি নিজেকে সারেন্ডার করার জন্য, না হলে বাধ্য হয়ে ওনাকে ফেরার ঘোষণা করতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম। আমি বিধানসভার সদস্যরূপে নির্বাচিত হওয়ার দরুন প্রতিজ্ঞা করছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধা, সমস্ত এমএলএরা শপথ নেওয়ার জন্য চলে এসেছেন। আমার কিন্তু মনে হয় না যে জগৎবাবু আসবেন। স্যার, উনি দেশ ছেড়ে কোথাও পালাননি তো? স্যার, আমার মনে হয় ওনার নামে রেড কর্নার নোটিশ অ্যালার্ট হওয়া দরকার। আমাদের কোর্ট থেকে অনুমতি নিয়ে ওনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত। এরা শপথ নেওয়ার জন্য চলে এসেছেন। আমার কিন্তু মনে হয় না যে জগৎবাবু আসবেন। স্যার, উনি দেশ ছেড়ে কোথাও পালাননি তো? স্যার, আমার মনে হয় ওনার নামে রেড কর্নার নোটিশ অ্যালার্ট হওয়া দরকার। আমাদের কোর্ট থেকে অনুমতি নিয়ে ওনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত। ম্যাডাম, এই হলো আমার ক্লায়েন্ট জগৎবাবু, যিনি আইনকে খুবই শ্রদ্ধা করেন। উনি নিজেকে সারেন্ডার করতে চান। বড় উপকার করেছেন এমএলএ বাবু। ম্যাডাম, একটা রিকোয়েস্ট আছে। আর সেই রিকোয়েস্টটা কি? ম্যাডাম, আমার ক্লায়েন্টকে যখনই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, উকিল হওয়ার দরুন আমি ওনার সাথে থাকতে চাই। না ম্যাডাম, আমরা জগৎ সিংহ লাম্বাকে একান্তভাবে জিজ্ঞাসাবাদ করব। 3rd ডিগ্রি নিয়ে ভয় পাচ্ছেন তো? ঠিক আছে, পুলিশ একান্তে সব জিজ্ঞাসাবাদ করবে, আর আপনি জগৎ লাম্বার উকিল হওয়ার সুবাদে পুরো জিজ্ঞাসাবাদ দেখতে পাবেন। শুধু দেখতে পাবেন, শুনতে পাবেন না। দ্যাটস দ্য প্রেরোগেটিভ অফ দ্য পুলিশ। থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম, অ্যাজ আ লয়ার আমি আমার ক্লায়েন্টের সবসময় পাশে থাকতে চাই, এমনকি তখনও যখন পুলিশ আমার ক্লায়েন্টকে কোনো ক্রাইম লোকেশনে নিয়ে যাবে। রিজেক্টেড। দ্যাট ইজ টোটালি পুলিশ প্রেরোগেটিভ। আমাদের 10 দিনের রিমান্ড চাই জগৎ সিং লাম্বার জন্য। 6 দিন পুলিশ রিমান্ড, তারপরে আমরা দেখব রিমান্ড এক্সটেন্ড করা হবে কিনা। থ্যাংক ইউ ম্যাডাম। মেঘা মারা যাবার প্রায় 1 মাস পর জগৎ সিং লাম্বা, যিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে বিধানসভার সদস্য হয়ে গিয়েছিলেন, তিনি পুলিশের কাছে সারেন্ডার করেন। মেঘার মৃত্যু রহস্য এবার প্রকাশ পেতে চলেছিল, সত্যিটা সামনে আসতে চলেছিল। নমস্কার জগৎবাবু, আমি চাই আপনি সত্যি কথাটা বলুন, শুধু সত্যি। এই ফাইলে আমাদের কাছে আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে, তাই সব সত্যি কথা বলবেন। এত অভদ্র ব্যবহার করো না ইন্সপেক্টর। টেবিলের ওপারে তুমি আর এপারে আমি থাকাতে খুব মজা লাগছে না প্রশ্ন করতে? ভুলে যেও না যে আমি হলাম বিধানসভার একজন নির্বাচিত প্রতিনিধি। আমি তো যে কোনোভাবে এই কেস থেকে বেরিয়ে আসব, কিন্তু তুমি এই চেয়ারেই থাকবে। তুমি এর ওপরের চেয়ারে যাবে নাকি এখানেই পড়ে থাকবে, সেটা আমি স্থির করব। স্যার, আপনি বড় মানুষ, আপনার কাছে শক্তি হলো জনতার ভোট। আপনাদের পরিবার বহু বছর ধরে শাসন ক্ষমতায়, আপনার কাছে ধন দৌলত সবকিছুই আছে। আমার কাছে কি এই খাকি উর্দি ছাড়া?
আর পুলিশকে তো সবসময় জনতা গালাগালি দেয়। জনতা বলে পুলিশরা তো কোনো কাজকামই করে না, শুধু আপনাদের মতো নেতাদের ইশারাতেই নাচতে থাকে। ঠিক আছে, জনতার সাথে সাথে আপনার গালাগালিও খাই, কিন্তু কি জানেন জগৎবাবু, ভালো কাজ করে যদি গালাগালি খাই নিশ্চিন্তে ঘুমোতে পারবো আর গর্ব নিয়ে উঠবো। সর্বদা সুখী থেকো, ভালো থেকো। আপনি এ বাড়িতে পায়ের ধুলো দিয়ে আমাদের ধন্য করেছেন। বংশীবাবু, এ আপনি কি কথা বলছেন? এ তো আমার কর্তব্য। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম স্যার। তুমি কোনের বড় বোন? হ্যাঁ। তোমার বাবা বললেন যে তুমি নাকি খুব পরিশ্রমী, গোটা সংসারের দায়িত্ব নাকি তোমার কাঁধে। হ্যাঁ, এটা তোমার দায়িত্ব। ভেরি গুড। তুমি জানো আমি কে? হ্যাঁ স্যার, আমি চিনি আপনাকে। আপনি প্রাক্তন এমএলএর ছেলে, তাই না? আমি রোজ খবরের কাগজ পড়ি, আর পলিটিক্সে যথেষ্ট ইন্টারেস্টও আছে। আপাতত বিএড করছি আমি। তোমার মতন প্রগতিশীল নারীরাই আমাদের দেশের শক্তি। হয়তো তুমি জানো যে এবারের বিধানসভা নির্বাচন বাবা নয়, আমি লড়ছি, আর আমার তোমাদের মতন ইয়াং জেনারেশনের ইয়াং ভোটারের সাপোর্টের দরকার। আমাদের হয়ে কাজ করবে? অফকোর্স স্যার, আপনাদের সাথে কাজ করতে পারলে খুব খুশি হব। সুখরাম বাবু, সমস্ত চাঁদা পার্টি ফান্ডে দিয়ে দিন। ওকে, যান। স্যার, স্যার, এই লিস্টে সেই এরিয়ার নামগুলো আছে যেখানে আমাদের পার্টি প্রচার করবে, আর সেকেন্ড লিস্টে আপনার 7 দিনের শিডিউল। ভেরি গুড মেঘা, তুমি শুধু পার্টির জন্য নয়, আমার জন্য খুব ভালো কাজ করছো। থ্যাংক ইউ স্যার। আর থ্যাংক ইউ তো আমার বলা উচিত, আর শুধু থ্যাংক ইউ দিয়ে কাজ হবে না, ইউ ডিজার্ভ এ ডিনার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এর আবার কি দরকার? তুমি আমাকে বিয়ে করবে তো? সঠিক সময় আসলে। মানে আপনার বিয়ে করার ইচ্ছা ছিল না? ও ব্ল্যাকমেল করছিল আমাকে। আমি ওকে কখনো বিয়ের প্রতিশ্রুতি দিইনি। যুবতী ছিল, সাবালিকা ছিল। আমাদের দুজনের মধ্যে যা ঘটেছিল তাতে দুজনেরই মত ছিল। ওর টাকার দরকার ছিল, আর আমার ওকে। ও যা চেয়েছে তাই দিয়েছি আমি ওকে, কোনো কিছুর অভাব রাখিনি ওর। কিন্তু তবুও বিয়ের জন্য জেদ করছিল, এম আই রাইট? কি? হ্যাঁ, আই এম প্রেগনেন্ট। মেঘা, তুমি মজা করছো না? না, আই এম সিরিয়াস। এটা কি করে হতে পারে? হয়েছে। তোমার সন্তান আমার গর্ভে। এই কথাটা সবাই জানুক তার আগে তোমার আমাকে বিয়ে করে নেওয়া উচিত। মেঘা, তুমি পাগল হয়েছো? আমি বিবাহিত, আমি নির্বাচন লড়তে চলেছি। এতে তো আমার জীবন, আমার কেরিয়ার সমস্ত নষ্ট হয়ে যাবে। আর আমার জীবন যে নষ্ট হলো তার কি হবে? হয় তুমি আমাদের সম্পর্ক সম্পর্কে সবাইকে বলে দাও, না হলে আমি সবাইকে বলে দেবো। মেঘা 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 মেঘা, তুমি আমার দায়িত্ব। সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখো আমার উপর। আমাকে একটু সময় দাও প্লিজ। চিন্তা করো না, আজ যা হারাতে চলেছ কাল তা আবার পেয়ে যাবে। সারা জীবন পড়ে আছে তোমার সামনে, বিশ্বাস করো আমায়। অ্যাবর্শন কোথায় করিয়েছিলেন? মোহালিতে। আপনি ওকে গর্ভপাত করাতে রাজি করিয়েছিলেন। আপনি যা যা চেয়েছিলেন
ও তাই করেছে। তবে কেন মারলেন ওকে? মেঘা, সবে নির্বাচন শেষ হয়েছে, এখনো রেজাল্ট আসা বাকি। রেজাল্ট বেরোবার পরে বলবে শপথ গ্রহণ করে নি, এখন তো এমএলএ হয়েছি, মিনিস্টার হয়ে যেতে দাও। তারপর বলবে মিনিস্টার হয়ে গেছি, একটা ট্রাম পুরো করতে দাও। 5 বছর অপেক্ষা করতে পারবে না? আর ততদিনে হয় আমি তোমার জীবন থেকে বাইরে, অথবা সারা জীবন তোমার কাছে ভুলেই যাব। না মেঘা, মেঘা তুমি তো জানো নির্বাচন প্রচারের জন্য আমরা কিভাবে দিন রাত এক করেছি। আমি আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি, আমাকে একটু শান্তি দাও। ঠিক আছে, তুমি শান্তিতে থাকো, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমার কথায় আমি আমার বাচ্চা পর্যন্ত নষ্ট করে দিয়েছি, কিন্তু তোমার কিচ্ছু যায় আসে না। কষ্ট তো আমি পেয়েছি, সবকিছু হারিয়েছি শুধু আমি। তুমি কি করেছো? তুমি দিনের পর দিন আমাকে ব্যবহার করেছো, আমাকে ঠকিয়েছো। এখন আমি বুঝতে পেরে গেছি যে তুমি আমাকে কখনো বিয়ে করবে না। এবার আমি প্রেস পর্যন্ত যাব, মিডিয়াতে গিয়ে তোমার বিরুদ্ধে দাঁড়াবো। আর না হলে আরো একটা ভালো কাজ করতে পারি, তোমার বাড়ি চলে যাই, তোমার বাবা আর তোমার বউকে সব সত্যি বলে দিই। না 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 মেঘা, মেঘা আমার কথা শোনো। মেঘা, মেঘা শোনো তো। আরে মেঘা দাঁড়াও তো একটু। আরে মেঘা আমার কথা তো শোনো। মেঘা, আমাদের মধ্যে যা হয়েছে তার প্রতিদান চাও তুমি? আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। মেঘা, মেঘা প্লিজ আমাকে আরেকটু সময় দাও। অনেক সময় দিয়েছি, আর কত সময় চাই? 1 সপ্তাহ, মাত্র 7 দিন, এটুকু তো দিতে পারবে? প্লিজ মেঘা, প্লিজ আমাকে বিশ্বাস করো। দেখো সব ঠিক হয়ে যাবে, যেমন তুমি চাও ঠিক ঠিক তেমনটাই হবে। 1 সপ্তাহ সময় দাও। এক সপ্তাহ? কিসের জন্য? ওকে কিভাবে মারবেন তার জন্য? ও আমাকে বরবাদ করতে চাইছিল, তাই আপনি ওকে সরিয়ে দিলেন, তাই না? এতটাই বিরক্ত ছিলেন ওই মেয়েটির প্রতি? বিরক্ত? আমার মাথার চুল ছিঁড়তে হচ্ছিল ওর জন্য। এরকম মেয়েকে কে বিয়ে করবে? জানি না মেয়েটা আর কার কার সঙ্গে শুয়েছে, দুশ্চরিত্রা। এই মেয়েটা তো বহুত ঝামেলা করছে। কাকা, এত মাথায় তুলেছেন কেন আপনি? এত ঘাট থেকে জেরেই ফেলো না তাহলে। আমাকে এবার হুমকি দিচ্ছে, বলছে মিডিয়াকে জানিয়ে দেবো। এরকম হলে তো সর্বনাশ হয়ে যাবে। আপনার আর আপনার বাবার সবার সম্মান মাটিতে মিশে যাবে। টেনশন নেবার কিছু নেই, সব সমস্যার সমাধান আছে। সমাধানটা এমন করতে হবে যেন সাপও মরে আর আমাদের গায়ে কোনো আঁচ না আসে। স্যার, যদি করার দরকারই হয় তাহলে দেরি কিসের? স্যার, যদি করার দরকারই হয় তাহলে দেরি কিসের? হ্যাঁ বলো। হাই মেঘা, আমি তোমার কাছে 1 সপ্তাহ সময় চেয়েছিলাম না? হ্যাঁ। আর আমি একই দিনে ঠিক করে ফেলেছি। কি কি ঠিক করেছো তুমি? আমি তোমাকে বিয়ে করব। সত্যি? হ্যাঁ, তোমার দিব্যি। আচ্ছা শোনো, এখন 8:15 বেজেছে না? তো তুমি বরং 8:45 তৈরি থেকো, তারপর আমি তোমাকে পিক করে নেব, আমরা বাইরে চলে যাব। তারপর কালকে সারা দিন তুমি শপিং করো, বিয়ের জন্য যা যা শপিং করার দরকার করো। আর পরশু আমরা বিয়ে করে নেব। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি এক্ষুনি এই সুখবরটা মার বাবাকে জানাচ্ছি। না না, একটু একটু ধৈর্য ধরো, আমরা দুজনে একসাথে গিয়ে ওনাকে সারপ্রাইজ দেব। ওকে, বাই। সরি বাবা, আমি শনিবার আসতে পারবো না, আমার একটু দরকারি কাজ আছে। তোর মা আর আমি কত আশা করলাম যে তুই বাড়িতে আসছিস। বাবা, আমি আগামী শনিবার অবশ্যই আসবো। বাই বাবা। আঙ্কেল আন্টি বাই, আমি আসছি। আরে মেঘা মা,
আরে চাবি নিয়েছিস তো? চাবি আছে আমার কাছে। গাড়ি চণ্ডীগড় থেকে বেরিয়ে গেছে। আমি মনমোহনকে ফোন করে দিচ্ছি। পাঁচকুলা 21 নম্বর। ঠিক আছে, ফোন করব। রোডের পাশে বডি পড়ে থাকবে, এমনভাবে পিষবে যাতে চেনা না যায়। হয়ে যাবে স্যার। আজ না। আজ না, শুনবো না। আজ তোমাকে আমার হাত থেকে খেতেই হবে। আমার সাথে সেলিব্রেট করবে না? নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ব্যাস, আর না। আমরা কোথায় যাচ্ছি? আর আমরা কোথায় বিয়ে করব? বিয়ে? তোর মতো আমার জীবন, আমার কেরিয়ার বরবাদ করার জন্য হুমকি দিচ্ছিলে না তুই আমাকে? জগৎ, কি বলছো তুমি? এই, তুই কি ভেবেছিস আমি তোর মতন একটা নোংরা মেয়েকে বিয়ে করব? বিবাহিত আমি, সম্মান আছে আমার একটা। তোর মতন মেয়ে শুধু ফুর্তি করার জন্য, বুঝলি, শুধু ফুর্তি করার জন্য। আর তোর শোয়ার দাম পুরো দিয়েছি আমি তোকে। আরে আমি তোকে কোথায় কোলে এনে বসালাম আর তুই কিনা আমার মাথায় চড়ে নাচছিস? মহেন্দ্র, গাড়ি থামাও। এখন এই গাড়ি তখনই থামবে যখন তোর জীবনের গাড়ি একেবারে থেমে যাবে, চিরদিনের মতো। শেষ করে দিয়েছি, চলো কাজটা শুরু করে ফেলি। চল, গিয়ে বার কর। আরে এখানে না, একটু রাস্তা দিকে ফেল। এটাকে ধরে এদিকে নিয়ে একটু রাস্তা থেকে সরিয়ে এখানে রাখ, এখানে রাখ। আরে এতটাও নেওয়ার দরকার নেই, যদি আগে কেউ দেখে ফেলে তাহলে সবাই বুঝে যাবে। আর একটু সরিয়ে আন। বোতল, বোতল কোথায়? গাড়িতে। কাকু, এবার তুমি তোমার ফোন অফ করে ফেলো আর আজ থেকে এইসব সিম বন্ধ। গুড বাই ডার্লিং। মনে হবে নেশা করে রাস্তা দিয়ে যাচ্ছিল, গাড়ির তলায় চাপা পড়েছে। সুইসাইড নয়তো অ্যাক্সিডেন্ট। চলো। হ্যাঁ মনমোহন, পাঠিয়ে দাও। চল বেরো। আরে আরে চল, আরে স্যার, চল। আমি কিছুই করিনি। চল, আরে আগে স্যার, পুলিশ স্টেশন চল, পুলিশ তারপরে স্টেশনে চল। চল, স্যার, আমি তারপরে কিছুই থানায় করিনি, আমি কথা কিছুই জানি না। জানিস না? স্যার, চলো। আমাদের পার্টি এই ঘটনায় ক্ষুব্ধ। আমরা জগৎ সিংকে পার্টি থেকে বার করে দিয়েছি, আরো সদস্যপদও আমরা বাতিল করে দিয়েছি। এখন ওনার আমাদের পার্টির সঙ্গে কোনো সম্বন্ধ নেই। স্যার, স্যার উনি কি এখনো এমএলএ থাকবেন? দেখুন, পার্টি এই ব্যাপারে কিছু করতে পারে না, এটা হলো সাংবিধানিক বিষয়। এখন এই ব্যাপারে আইনি কোনো ব্যবস্থা নিতে পারে। নমস্কার। স্যার, একটা শেষ প্রশ্ন। আমি জগৎ সিংহ লাম্ভা
বিধানসভার সদস্যরূপে নিযুক্ত হবার কারণে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের ওপর নিষ্ঠা এবং শ্রদ্ধা রাখব। আমি ভারতের একাত্মতা ও জনস্বার্থ রক্ষা করব, আর যে কর্তব্য আমাকে অর্পণ করা হয়েছে তাকে সঠিকভাবে পালন করব। স্যার 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 আমি সম্পূর্ণ নির্দোষ। বিরোধী পার্টি আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে, আমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। স্যার আপনার পার্টি তো আপনাকে সাসপেন্ড করে দিয়েছে। তা সত্ত্বেও আমি বিধানসভার একজন নির্বাচিত প্রতিনিধি। আমি ন্যায়ের জন্য, আমার আত্মসম্মানের জন্য শেষ পর্যন্ত লড়ব। বিরোধী পক্ষের কাছে হার মানব না, আর শেষ পর্যন্ত জয় আমারই হবে। সত্যের জয়, সত্যমেব জয়তে। আপনারা টিভি চ্যানেলের পক্ষ থেকে, খবরের কাগজের পক্ষ থেকে আমার মতো গরিবকে এই লড়াইতে অনেক সাহায্য করেছেন। আমি আমার মেয়ের ন্যায্য বিচারের জন্য লড়ে যাব, সারা জীবন লড়ে যাব। আমার মেয়ে একটা সাদাসিধে মেয়ে ছিল, পরিশ্রমী মেয়ে ছিল, ও খুব সৎ ছিল। কেউ ওর জীবন কেড়ে নেবে এটা মানা যায় না। ওদের পয়সা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু ওরা ভগবান নয়। ওরা ওদের পাপের সাজা নিশ্চয়ই পাবে। জগৎ লাম্বা আমাদের প্রতিনিধি, জনতার প্রতিনিধি, জনতার ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি। পার্টি ওনাকে বহিষ্কার করে দিয়েছে, কিন্তু এখনও উনি নির্বাচিত বিধানসভার সদস্য, ইলেক্টেড এমএলএ। আদালত ওনাকে পুলিশে ঘেরাটোপে বিধানসভায় শপথ গ্রহণের অনুমতি দিয়েছে। বর্তমানে উনি জুডিশিয়াল কাস্টাডিতে আছেন, কিন্তু মেডিকেল গ্রাউন্ডের সুবিধা নিয়ে ওনাকে অতিরিক্ত সুবিধাযুক্ত জেল হাসপাতালে শিফট করা হয়েছে। জগৎ লাম্বা আপিল করেছেন যে ওনাকে বি ক্লাস ফেসিলিটি জেলে রাখা হোক, অর্থাৎ সাধারণ বন্দীদের থেকে বেশি সুবিধাযুক্ত জেলে রাখা হোক, আর তার এই আবেদনকে কোর্ট মঞ্জুরও করেছে। এটা জানা কথা যে জগৎ লাম্বা কোনো সাধারণ অপরাধী নয়, উনি একজন পাওয়ারফুল লিডার, এমএলএ। তাতে কি হয়েছে, তার বিরুদ্ধে একটা খুনের অভিযোগ উঠেছে। তো জগৎ সিং লাম্বার চুলের স্যাম্পল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে, যেখানে এটা অ্যানালাইজ করা হবে যে মেঘার সোয়েটারে পাওয়া চুলের স্যাম্পেলের সঙ্গে এটা ম্যাচ করে কি না। এই পরীক্ষার রিপোর্ট এখনো আসা বাকি। লিগ্যাল ওপিনিয়ন অনুযায়ী হত্যার অভিযোগ থাকা সত্ত্বেও জগৎ সিং লাম্বাকে এমএলএ পদ থেকে সরানো যাবে না। 1951 রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অনুযায়ী জগৎ সিং লাম্বা ততদিন এমএলএ থাকতে পারবেন যতদিন কোনো কোর্ট তাকে শাস্তি না দিচ্ছে। আর হ্যাঁ, তারপরেও সে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন, আর ততদিন তাকে এমএলএ পদ থেকে কেউ সরাতে পারবে না। এই লোকটা কি এমএলএ পদে থাকার যোগ্য? এই প্রশ্নটা অযৌক্তিক, কারণ উনি জনতা দ্বারা নির্বাচিত প্রতিনিধি, জনতার প্রতিনিধি, আমাদের প্রতিনিধি। মানে উনি দোষী নন, দোষী জনতা। এই কেসের শুনানি কবে শুরু হবে আর কতদিন চলবে? আর যতদিন এই কেস চলবে ততদিন জগৎ কোনো দোষী নয়, শুধু অভিযুক্ত হয়ে থাকবে, অ্যাকিউজড। হি ইজ নট কনভিক্টেড ইয়েট। হতে পারে ততদিনে পরের নির্বাচনটা চলে এলো, আর জগৎ জামিনে মুক্তি পেয়ে বা জেলে থেকে পরের নির্বাচনটা লড়ল, আর হয়তো জিতেও গেল। দিল্লি রেপ কেসের পর এই দাবি আরো জোরালো হয়েছে যে আমাদের বিচার ব্যবস্থাকে আরো মজবুত করা হোক, তাকে পাল্টানো হোক। ফাস্ট ট্র্যাক কোর্টস, কুইকার জাস্টিস সিস্টেম, অ্যাকাউন্টেবিলিটি ফর দ্য জুডিশিয়ারি। আমরা আশা করি যে অন্য কোনো মেঘার বলিদান দেবার আগেই নতুন করে সূর্য উঠুক। আমরা আশা করছি যে এই কেসটাও ফার্স্ট ট্র্যাক কোর্টে যাক, আর অভিযুক্তরা খুব দ্রুত সাজা পাক। প্রতিটা রাজনৈতিক দল এটা শপথ করে যে তারা পলিটিক্সে ক্রিমিনালাইজেশনের বিরোধী। আমরা চাইছি, শুধু চাইছি না বরং দাবি করছি যে এই শপথ যাতে শব্দতেই সীমাবদ্ধ না থাকে, এদের গুরুত্বও দেওয়া হয়। আমরাই সরকার নির্বাচিত করি, ওনারা আমাদের প্রতিনিধিত্ব করেন, তাই এটা আমাদের দায়িত্ব কাকে নির্বাচিত করব, কারণ আইনের সংশোধন এবং পরিবর্তন এই প্রতিনিধিরাই করেন।
যদি আমরা আইন ভঙ্গকারীদের কিংবা অপরাধীদের লোকসভা বা বিধানসভায় পাঠাই, তবে আমরা পরিবর্তনের আশা কিভাবে করতে পারি? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, যদি ক্রিমিনালরা আমাদের লিডার হয় তবে দোষটা কিন্তু আমাদেরই। নিজের ভোট দেবার অধিকারকে সঠিক ব্যবহার করুন। জয় হিন্দ।